আজকের আলোচনা অত্যন্ত গুরুগম্ভীর। আজকে আলোচনা হবে শনি নিয়ে। শনি কোন ঘরে কেমন ফল দেবে? আপনারা জানেন যে শনি মীন এর ঘরে প্রবেশ করছে। মীনের ঘরে শনি কেমন ফল দেবে এইটা নিয়ে কিন্তু সবাই খুব বেশি উদ্বিগ্ন আছে। আমি প্রথমে বিশ্লেষণ করব এক এক করে যে শনি মীনে যাচ্ছে, সেখানে কেমন ফল দেবে এটা নিয়ে সবাই চিন্তিত। কিন্তু শনি যখন মকর আর কুম্ভে থাকে তখন শনি কেমন ফল দেয় এবং তার তার ঘরে যে নক্ষত্রগুলো থাকে সেই নক্ষত্রগুলোর সাথে তার আচরণ কেমন থাকে, এই জায়গাটা কিন্তু একটু স্পষ্ট করা দরকার। তাহলে আপনার বুঝতে আর কোনো অসুবিধা হবে না যে মিনে গেলে শনি কী করবে। যদিও আমি আরেকটা জিনিস দেখলাম যে শনির সাড়ে সাতি যে চলবে, আমি দেখছি যে কন্যার সাড়ে সাতি, সিংহের সাড়ে সাতি, মিথুনের সাড়ে সাতি, সাড়ে সাতি তো আসেইনি। সাড়ে সাতি যখন আসবে, শনি তো এখন আছে মাত্র কুম্ভে, মিনে যাবে, 2.5 বছর থাকবে, তারপরে 2.5 বছরে মেশে যাবে, এইভাবে 2.5 বছর করে যাবে। তো আপনাদের যেমন কন্যার জাতক জাতিকাদের দেখলাম আমি কন্যা রাশি সাড়ে সাতি নিয়ে অনেকেরই ভিডিও। এটা আসলে মানে অবান্তর বিষয় হয়ে গেল না? এটা যখন আপনার সাড়ে সাথে আসেইনি তখন আপনি এটা নিয়ে কেন চিন্তিত, আর কেনই বা এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামাচ্ছেন আপনি? হ্যাঁ, মাথা ঘামানোর একটা বিষয় আছে, সেটা হচ্ছে শনি মিনে যাচ্ছে। আপনার আপনার মিন রাশিও না, মিন লগ্নও না, কিন্তু তবু আপনার চিন্তার কারণ আছে। সেই চিন্তার কারণটা কি? সেই চিন্তার কারণটা হচ্ছে আপনার লগ্ন বা রাশি যাই হোক, সেই ঘর থেকে শনি কোন ঘরে প্রবেশ করছে, এইটা গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওতে আমি তাই নিয়ে আলোচনা করব। কিন্তু যেহেতু বিষয়টা শনি নিয়ে, সুতরাং আপনাদের খুব ধৈর্য সহকারে শুনতে হবে। না শুনলে আমি বোঝাতে মনে হয় পারবো না। তো আমি শুরু করি। দেখুন, প্রথমে আমরা মকরে চলে যাব। শনির মকরে যে নক্ষত্র আছে, কি কি নক্ষত্র আছে? 21, 22, 23। এখন 21 নম্বর যে নক্ষত্র, সেটা তো রবির নক্ষত্র। রবির নক্ষত্রে শনি কেমন ফল দিতে পারে? নক্ষত্রটা কিন্তু রবির, ঘরটা শনির। তাহলে শনি রবির নক্ষত্রে তো ভালো ফল দেওয়ার কথা না। আবার 22 নম্বর নক্ষত্রকার চন্দ্রের, মকরে 22 নম্বর নক্ষত্র শ্রবণা চন্দ্রের। তো সেই নক্ষত্রে শনি কেমন ফল দেবে? আপনারা জানেন যে চন্দ্রের উপর দিয়ে শনি যখন যায়, সেই যে 7.5 অর্থাৎ 7.5 বছর, তাই আমরা ভয়ে আটকে উঠি। চন্দ্রের উপর দিয়ে শনি যাচ্ছে, এমনকি চন্দ্র যে ঘরে আছে তার আগের ঘরেও যদি শনি থাকে তাহলেও আমরা চিন্তিত থাকি। এমনকি শনি যদি সেই চন্দ্রকে পার করে চলে যায় তারপরেও আমরা চিন্তিত থাকি। তাহলে মকরে যে চন্দ্রের নক্ষত্র শ্রবণা, সেখানে যখন শনি থাকে তাহলে জাতক জাতিকাদের কেমন হতে পারে, এটা একটা বিষয়। এরপরে দেখেন 23 নম্বর নক্ষত্র মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের নক্ষত্রে শনি, কী এক আশ্চর্য বিষয় যে শনি মকরে নিজের ঘরে, কিন্তু সেখানে যে 3টা নক্ষত্র আছে, 3টা নক্ষত্রই তার যে অপোজিট, যাদের সাথে তার শত্রুতা, তাদের নক্ষত্রে সে কেন? এরপরে আমি কুম্ভের দিকে দেখি। কুম্ভের তো 23 নম্বর নক্ষত্রের কিছু অংশ বাকি থাকে, ধনিষ্ঠা নক্ষত্র, সেই নক্ষত্রে শনি বসতে, মানে ওইটাও কিন্তু মঙ্গলেরই নক্ষত্র। এরপরে 24 নম্বর, সেটা হচ্ছে রাহুর নক্ষত্র, সেইটার উপর শনি বসছে। এরপরে আসছে বৃহস্পতি, সব শেষে বৃহস্পতির নক্ষত্র 25 নম্বর নক্ষত্র। তাহলে এই পর্যন্ত আপনারা যা দেখলেন, এই বৃহস্পতি পর্যন্ত গিয়ে আমি থামবো। আপনারা এই বৃহস্পতির আগ পর্যন্ত যা দেখলেন প্রত্যেকটাই কিন্তু শনির ক্যারেক্টারের বিপরীত ক্যারেক্টার ধারণ করে, তাই তো নাকি? শনির ক্যারেক্টারের বিপরীত ক্যারেক্টার। এই কারণে শনি হচ্ছে নিরপেক্ষতার কারক। অর্থাৎ শনি যেমন তার ঘরে এসে যে নক্ষত্রগুলো আছে সবাই তারই বিপরীতধর্মী, তাহলে সেই নক্ষত্র থেকে শনি কেমন ফল দেবে? খুব ভালো ফল না। খুব ভালো ফল কেন দেবে? শনি নিরপেক্ষ ফল দেবে। আপনারা একটা জিনিস দেখেন, মকরে যখন শনি ছিল, কুম্ভে যখন শনি ছিল, বিশেষ করে মকরে দেখেন তো করোনায় পৃথিবীকে
কিভাবে সে ব্যালেন্স করার চেষ্টা করেছে, অর্থাৎ মানুষ যে বন জঙ্গল কেটে সব উজাড় করে ফেলছে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এইখানে তো প্রবেশ করার মানে সাহস ছিল না মানুষের। এই যে এই সমস্ত জায়গায় যে বন জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি ছাগল নিয়ে এসেছি, ছাগলের সাথে আসি। এই যে এইখানে কিন্তু প্রচুর ভয় ছিল, এই সমস্ত জায়গায় আসার সাহস কারো ছিল না, অথচ সেখানে গিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি সেখানে। তো শনি মূলত মকরে থাকাকালীন সে চেষ্টা করেছে ব্যালেন্স করার, নিরপেক্ষতা আনার, অর্থাৎ যেখানে বন জঙ্গল ছিল সেই বন জঙ্গলটা বৃদ্ধি করার চেষ্টা করেছে। তার কারণে মানুষকে ঘরের ভিতরে আবদ্ধ করার চেষ্টা করেছে, মানুষ নিজের প্রাণ ভয়ে নিজেরাই নিজেকে আবদ্ধ করে ফেলেছে। এবং গাছপালা বন জঙ্গল কিছুটা হলেও বৃদ্ধির চেষ্টা করা হয়েছে, মানুষের ভিতরে অন্তত প্রকৃতির প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে, প্রকৃতিকে রক্ষা করতে হবে। তো শনি কিন্তু একাই অনেক কিছু করে দিতে পারে। শনি যে নিরপেক্ষতার কারক, শনি যে ব্যালেন্স করতে জানে, তা কিন্তু তার মকর এবং কুম্ভের নক্ষত্রগুলো দেখলে আমরা প্রমাণ পেয়ে যাই। তাহলে আপনারা বুঝেছেন যে শনি কিন্তু ভালো ফল দিচ্ছে না, আবার শনি মন্দ ফলও দিচ্ছে না, শনি বাস্তবে ব্যালেন্স করে। এটা নিশ্চিত আপনারা হলেন তো যে 23 নম্বর নক্ষত্র, 24 নম্বর নক্ষত্র, এই দুটো নক্ষত্র মঙ্গল এবং রাহুর কিন্তু। আবার ওইদিকে 21 এবং 22 সেটা রবিচন্দ্রের নক্ষত্র। কোনো একটা নক্ষত্র রবি বলছি শনির মতন না, সবাই তার উল্টো। এইটাই ব্যালেন্স করলো। এবার আমি চলে যাব 25 নম্বর নক্ষত্রে, সেইটা বৃহস্পতির নক্ষত্র। এখন এই বৃহস্পতি কিন্তু জ্ঞানের কারক, আর শনি কিন্তু, আমি আগের দিন ভিডিওতে বলছিলাম যে আপনারা শনিকে তুষ্ট করার চেষ্টা করবেন না, আপনারা জ্ঞান অর্জন করুন। জ্ঞান অর্জন করলে আপনি নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন, আপনি ন্যায় করতে পারবেন, আর তারই প্রভাবে শনি ভালো ফল দেবে। তাহলে এবার আপনারা দেখেন শনি কিন্তু যখনই মিনে প্রবেশ করছে তখনই কিন্তু বৃহস্পতির এই নক্ষত্র 25 নম্বর নক্ষত্র, যেটাকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বলে, সেই নক্ষত্রে প্রথমে অবস্থান করবে। তার মানে এই সময়ে এই যে বৃহস্পতির জ্ঞান আর শনির ন্যায়, এইটা যার যার ভিতরে আছে, খুব ভালো করে বোঝেন। বৃহস্পতির ন্যায়, বৃহস্পতির জ্ঞান আর শনির যে ন্যায়পরায়ণতা, নিষ্প্রিয়তা, এইটা যার যার ভিতরে আছে তার কোনো কিছুই হবে না। ক্লিয়ার? এরপরে শনি যখন পরের নক্ষত্রে প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এইটাও শনির নক্ষত্র। এই নক্ষত্রে শনি যখন আসবে তখন কিন্তু শনি সম্পূর্ণভাবে তার নিজের নক্ষত্রে, ভালো করে বুঝতে হবে কিন্তু, নিজের নক্ষত্রে, সেখানে কিন্তু শনি একেবারেই ন্যায়পরায়ণতার শীর্ষে অবস্থান করবে। অর্থাৎ ন্যায়, যার যার ভিতরে ন্যায় আছে সেই এই সমস্যা থেকে রক্ষা পাবে। এরপরে শনি যখন রেবতী নক্ষত্রে আসবে, বুধের নক্ষত্রে, তখন মানুষের ভিতরে যে ইম্যাচিউরিটি আছে, বালকসুলভ আচরণ, সেটার কিন্তু একটা শিক্ষা মানুষ পাবে। অর্থাৎ যারা বালক তাদের মধ্যে ম্যাচুরিটিটা আসবে, তারা দেখা যাবে যে বালকসুলভ আচরণ বাদ দিয়ে তাদের যে ভিতরে যে বোধ বুদ্ধি, এগুলো কিন্তু বাড়বে, বিবেচনাবোধ বাড়বে, এগুলো কিন্তু হবে। মানে আমি কিন্তু 2.5 বছরের বিষয়ে বলছি, 2.5 বছরের একটা প্রেডিকশন আমি বলছি, যেখানে শনির মূল ফোকাস কি থাকবে। শনির মূল ফোকাস 3টা বিষয় নিয়ে। একটা হচ্ছে ওই বললাম রেবতী, সেটা ম্যাচুরিটি বৃদ্ধি করা, অর্থাৎ মানুষের যে ভিতরে বালকসুলভ আচরণ আছে। ধরেন একটা বাচ্চা কি করে, মনে করেন মায়ের কাছে সে দুধ খাবে, এখন মা তো ঘুমাচ্ছে, তার যেটা লাগবে সেটা তো লাগবেই। অন্য কারোর ঘুম থাকলো কি না থাকলো, কেউ বেঁচে থাকলো কি মরে গেল, ওটা তো তার দরকার না, তার দরকার আমার যেটা লাগবে ওইটা আমার দিতেই হবে। এটাই তো বাচ্চার আচরণ হয়ে থাকে। বাচ্চা বায়না করে, কার ভালো হলো কার মন্দ হলো আমার অত জানার দরকার নেই, আমারটা আমার বুঝাই দিলেই হবে। এবং তার জন্য সে মানে সবাইকে ডিস্টার্ব করে, যতক্ষণ পর্যন্ত সে সন্তুষ্ট না হচ্ছে অন্য কারোর কোনো নিস্তার নেই। তার মানে এই যে বালকদের ভিতরে যে বৈশিষ্ট্য, এটা কিন্তু শনির সাথে একদমই যায় না, শনির সাথে একদম যায় না। কিন্তু এখন এই বৈশিষ্ট্যটা শনি কিন্তু নিবৃত্ত করার চেষ্টা অবশ্যই করবে। অর্থাৎ শনি যাদের ভিতরে ইম্যাচুরিটি আছে, অর্থাৎ বিশেষ করে বুধের প্রভাবটা বেশি আছে, এটা বললে আরও ভালো হয়, যাদের ভিতরে বুধের প্রভাবটা বেশি আছে তারা কিন্তু শনির এইটা দ্বারা খুব বেশি প্রভাবিত হবে। অর্থাৎ যাদের ভিতরে বুদ্ধি বেশি, বুদ্ধির প্রভাবটা বেশি, বুধ তো মানুষকে বুদ্ধি দেয়, বিশ্লেষণ করায়,
কিন্তু সেই বিশ্লেষণ করে যদি সে ন্যায়ে না আসতে পারে, ন্যায় পর্যন্ত পৌঁছাতে না পারে, তাহলে কিন্তু সে ভালো ফল পাবে না এবং সে ওইটা দ্বারা ক্ষতিগ্রস্তই হবে। তো আমি যেটা বলছিলাম যে মিনে তার মানে আসলে জ্ঞান, বুদ্ধি, নিরপেক্ষতা, সংযম, মানুষকে করা, মানুষকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা, এইগুলো নিয়ে মূলত শনি কাজ করবে। তাহলে কোন রাশি কেমন ফল পাবে তাহলে আমরা একটু দেখি, খেয়াল করি। দেখুন, প্রথমে আমি কন্যাতে চলে যাব। আমি মেষ থেকে শুরু করবো এমন না, মেষ এমন বিশেষ কিছু করে ফেলিনি জীবনে যার কারণে সবসময় মেষ দিয়েই শুরু করতে হবে। আমি প্রথমে কন্যা নিয়ে কথা বলি। তো দেখুন, কন্যার বিপরীতে শনি থাকবে। কন্যাতে যদি কারো লগ্ন থেকে থাকে তাহলে সপ্তমে কি পড়ছে? শনি। সপ্তমে শনি এসে বসলো। তাহলে লগ্নের বিপরীতে যদি কখনো শনি আসে, সেই শনি কিন্তু মানুষকে খুব বেশি স্বাস্থ্যগতভাবে প্রভাবিত করবে। তার জীবনসঙ্গী দ্বারা সে খুব বেশি প্রভাবিত হবে। কারণ কন্যার সাপেক্ষে যদি আমরা হিসাব করি, কন্যার ঘর থেকে হিসাব করলে দেখা যায় যে পঞ্চম ও ষষ্ঠপতি শনি, তাই তো, পঞ্চম ষষ্ঠপতি। তো পঞ্চমপতি শনি সে যখন কন্যার ঘর থেকে সপ্তমে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? এই সময়ে যাদের বিবাহটা হবে তাদের বিবাহটা কিভাবে হবে? রিলেশনশিপ থেকে হবে না? অবশ্যই পঞ্চমপতি সপ্তমের রিলেশনশিপ থেকে বিবাহ। আর যদি সেটাকে আমরা ষষ্ঠপতি হিসেবেও কখনো কখনো বিচার করি, তাহলে শনি কিন্তু কষ্টের কারক গ্রহ। আপনারা জানেন যে কন্যার জাতক জাতিকা যারা আছে, কন্যা লগ্ন বলছি, রাশি না কিন্তু, কন্যা লগ্নের জাতক জাতিকা যারা, তারা কিন্তু তাদের জীবনে প্রচুর কষ্ট, সংগ্রাম, সংঘর্ষ করে। এখন তারা যে কষ্ট, সংগ্রাম, সংঘর্ষ করেছে, সেই সংগ্রাম সংঘর্ষ কি আসলে পূর্ণতা পেয়েছে? পূর্ণতা যদি না পায় তাহলে শনি তাকে আরও কষ্ট দেবে। আর যদি তার কষ্ট, জীবনে যে পরিমাণে কষ্ট, স্ট্রাগল করেছে, সেইটা যদি পূর্ণতা পেয়ে থাকে তাহলে তো কষ্ট নেই। এখন ফল দেওয়ার সময় কন্যা তাহলে ফল পাবে। এই হচ্ছে ব্যবহার। তার মানে আমরা বুঝতে পারলাম যে কন্যা লগ্নের বিপরীতে যদি শনি আসে, তাহলে কন্যা অবশ্যই প্রভাবিত হবে, এখান থেকে খুব ভালোভাবে প্রভাবিত হবে। সেটা হচ্ছে সংসার জীবন নিয়ে বেশি প্রভাবিত হবে, ব্যবসায়ের জীবন নিয়ে বেশি প্রভাবিত হবে, তারপরে প্রেম, বিবাহ, এগুলো নিয়ে তো প্রভাবিত হচ্ছেই। আর কি আসবে তার ভিতরে? ম্যাচুরিটি। আর তার শরীর স্বাস্থ্য কেমন হবে? যেহেতু পঞ্চমপতি আবার ষষ্ঠপতি একই সাথে কি সপ্তমে থাকছে, তার মানে সে স্বাস্থ্যগতভাবে প্রভাবিত হবে। এই সময়ে তার শরীর একটু বাড়বে। আমরা যদিও বৈজ্ঞানিকভাবে বলি শরীর বাড়ে না, কিন্তু না, এই সময়ে শরীরটা বাড়বে বলতে কীরকম? একটু লম্বা হতে পারে, শরীরের মানে একটু চিকন হতে পারে, মাংস কমতে পারে। হ্যাঁ, পরিশ্রম করার মেন্টালিটি, দরিদ্র মানুষের যেরকম একটু শরীর একটু লম্বা চওড়া হয়, লম্বা চওড়া মানে বলতে বোঝাচ্ছি আর কি, শরীরে মাংস বেশি এরকম না, একটু চিকন, একটু দেখে যেন ব্রহ্মচারী মনে হয়, এরকম টাইপের। তো শনি আসলে সপ্তম ঘরে আসলে মানুষের ভিতরে অনেক বেশি সংযম দেওয়ার চেষ্টা করে। কারণ এই সংযম যার ভিতরে নেই তার তো খবর আছে। শনি সংযম দেবে, কন্যা লগ্ন যাদের, তাদেরকে তো শনি সংযম দেওয়ার চেষ্টা করবে। এখন সে সংযমী হতে চায় না, সে মাছ মাংস খাবে, ভোগ বিলাসে লিপ্ত থাকবে। তাহলে আপনার কি মনে হয় শনি তাকে ছেড়ে দেবে? কখনো না। তার তো বিপদ আছে। বিপদ বলতে কী রকম বিপদ? তাকে নানা রকম কষ্ট দিবে, রোগ ব্যাধি এরকম দিবে, দিয়ে তাকে সাইজ করার চেষ্টা করবে। এই যে আমি আমার কথাই বলি, আমি মেডিটেশন করার সুযোগই পাই না কাজের চাপে। আমি এখন দেখছি যে নানা রকম অসুস্থতা আমাকে ঘিরে ফেলছে। আজকে বাধ্য হয়ে আমাকে ঘন্টাখানিক মেডিটেশন করতেই হয়েছে। আমি কিন্তু করতে চাইনি, কিন্তু আমাকে মানে জীবনকেই ঝুঁকিপূর্ণ করে ফেলেছে। আমি চেক করলে, টেস্ট করলে আমার কোনো রোগ ব্যাধি ধরা পড়বে না, কারণ আমার শরীরে রোগ ব্যাধিগুলো সূক্ষ্ম আকারে আছে, তার কারণে এই রোগ ধরা পড়ছে না, পড়বেও না। এর আগে আমি চেক করেছি, শরীরে কোনো রোগ নাই। আমার শরীর স্বাস্থ্য হাত দেখেও আমি খেয়াল করে দেখি, আমার কোনো রোগ ব্যাধি ধরা পড়বে না। এটা আসলে রোগ ব্যাধির সূক্ষ্ম রূপ, সেইটা কেবল আমার ভিতরে আসছে। কারণ আমি যে কারণে এই জ্ঞানগুলো অর্জন করেছি, সেই জ্ঞানকে রক্ষা করার জন্য আমার তো আধ্যাত্মিক এনার্জি দরকার আছে। আমি তো সেটা নিচ্ছি না, তার কারণে তার ওজন আমার শরীর নিতে পারছে না। এটা হচ্ছে মূল কারণ। তো আমি বাধ্য হয়ে দেখেন করতে হলো আমার। তো একইভাবে কন্যা লগ্নের জাতক জাতিকা যারা আছে, তারা কিন্তু বাধ্য হয়ে অনেক কিছুই করতে হবে তাদের। এখন কন্যাতে যদি কারোর চন্দ্র থাকে তাহলে কি ঘটবে? চন্দ্রের বিপরীতে তার মানে শনি থাকবে। তখন কিন্তু জাতক জাতিকারা অনেক বেশি স্থিরতা অর্জন করবে। অর্থাৎ আপনারা জানেন চন্দ্র খুব বেশি দ্রুত মুভ করে,
চন্দ্র একটা ঘরে 2.5 দিন করে থাকে আর শনি একটা ঘরে 2.5 বছর থাকে, তাহলে দুটো দুই প্রান্তের গ্রহ একজন যখন আর একজনকে প্রভাবিত করবে তখন কি হবে? এটা এটা তো আপনারা বোঝেন যে চন্দ্র আর শনি একজন আর একজনের উপর দৃষ্টি দিলে তাদের মধ্যে বিষ যোগ সৃষ্টি হয়, যার থেকে আধ্যাত্মিক জ্ঞান উৎপন্ন হয়। যারা আধ্যাত্মিক জ্ঞান উৎপন্ন না করতে পারে তারা লাইফে নানানভাবে দুঃখ কষ্ট পায়, পেয়ে সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স তার হয়। আর সেই এক্সপিরিয়েন্সের কারণে সে পরবর্তীতে অন্যদেরকে শিক্ষা দিতে পারে যে এই কাজটা এটা করা ঠিক হবে না, এইটা করে আমার এরকম হয়েছিল, তোমার এটা করা ঠিক হবে না। মনে করেন কেউ কানের ভিতরে চুলকাচ্ছে, কানের ভিতরে একটা চাবি দিল, চাবি দিয়ে চুলকাচ্ছে। এখন আর একজন যদি কখনো কানে চাবি দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সে পাশ থেকে দেখেই সাথে সাথে বলে না যে কানের ভিতরে চাবি দেবেন না, দিলে আমি কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আপনিও কিন্তু হতে পারেন। এই যে অভিজ্ঞতা থেকে বলা, কিন্তু অভিজ্ঞতা মানে জ্ঞান না, এটা অভিজ্ঞতা। তো এইভাবে অভিজ্ঞতা থেকে যে ইটা পায় মানুষ, জ্ঞান পায়, সেইটা কিন্তু তার নিজস্ব হয়ে যায়, সেই জ্ঞানও কিন্তু কাজে লাগে। তো সাধারণত যে মানুষ বিশেষ করে চন্দ্রের বিপরীতে শনিকে পেয়ে যাচ্ছে, তারা যদি নিজে থেকেই জ্ঞান অর্জন না করে তাহলে তাদের পরিস্থিতি এরকম করে তাদেরকে জ্ঞান অর্জন অবশ্যই করাবে, এইটা কনফার্ম। তো আপনারা তাহলে শনির এই যে কষ্টদায়ক পরিস্থিতি, সেটা থেকে মুভ করার জন্য আপনারা মেডিটেশনটা করতে পারেন, স্থিরতা অর্জন করতে পারেন। এটা আমি সবসময় বলি, হয়তো শুনে শুনে অনেকে বিরক্ত হয়ে গেছে। আসলে মেডিটেশনটা এতটাই শক্তিশালী জিনিস, এটা আপনারা আসলে যারা না করেছেন তারা বুঝবেন না। আপনারা হয়তো ভাববেন যে বসে থেকে এমন কি কি করে। আসলে কি দেখেন, একা একা চুপচাপ বসে থেকে নানান চিন্তা তো করাই যায়, কিন্তু আসলে ওইটা বেশিক্ষণ করা যায় না। কিন্তু মেডিটেশনের ভিতরে যে এনার্জিটা আসে, ওই এনার্জিটাকে যে দেখতে পারে তার তো সেটার প্রতি পূর্ণ বিশ্বাস চলে আসে। যেভাবে আপনি একজন মানুষের সাথে সরাসরি কথা বলেন, ওই রকম ওই এনার্জিটাকে যে দেখতে পারে তার তো আর কোনো কিছুর প্রয়োজন হয় না, কারণ সে ওইটার সাথে তো তার দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, তাকে তো আর ভুল বোঝানো সম্ভব না। সে তো নিজের চোখেই দেখছে প্রতিনিয়ত এটা। এই কারণে ওই এনার্জি যে দেখে ফেলে, সেই ওই জ্ঞানকেই জেনে ফেলে। তার কারণে তার প্রয়োজন অনুসারে যখন যার যে জ্ঞান প্রয়োজন, সেটা অটোমেটিক্যালি তার কাছে না থাকলেও কোনো না কোনো মাধ্যম দিয়ে, কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে, কোনো পরিস্থিতির মাধ্যম দিয়ে তার কাছে ওই জ্ঞান চলে আসে। তো চন্দ্র এবং শনি যদি বিপরীতে একজন আরেকজনের বিপরীতে থাকে, সে অবশ্যই দার্শনিক হয়ে উঠবে, অবশ্যই দার্শনিক হয়ে উঠবে। আপনারা কন্যাতে যাদের চন্দ্র আছে, ভালো করে শোনেন, কন্যাতে যাদের চন্দ্র আছে তাদের বিপরীতে কিন্তু শনি যাচ্ছে মিনের ঘরে, এই মানুষগুলো অবশ্যই দার্শনিক হয়ে উঠবে। দার্শনিক মানে তাকে মানে তার ভিতরে প্রতিনিয়ত জ্ঞান আসবে, সেই জ্ঞান সে হয় নিজে অর্জন করবে, নিজে থেকে বই পড়ে বা কোনো কিছুর মাধ্যম দিয়ে, অথবা মেডিটেশন করে অর্জন করবে, অথবা বই পড়ে, কিন্তু করতেই হবে, জ্ঞান তার অর্জন করতেই হবে, এটা বাধ্যতামূলক। কন্যাতে যদি কারোর রবি থাকে তাহলে কি হবে, জন্ম সময় রবি আছে, তাহলে বিপরীতে শনি থাকছে। রবি এবং শনি একজন আরেকজন বিপরীতে থাকলে শনির শক্তি আরও বেড়ে যায়, রবির বিপরীতে যে থাকবে তার শক্তি বেড়ে যাবে। তাহলে শনি এখানে কি করবে, শনি রবি বিশ্লেষণ করায় সবসময়, তাহলে বিশ্লেষণধর্মী মন কতটা বেড়ে যাবে। অর্থাৎ কন্যা জাতক জাতিকারা এমনি বিশ্লেষণধর্মী, তারা এই সময় বিশ্লেষণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, প্রচুর বিশ্লেষণ করবে। এবং এই বিশ্লেষণ, সে যদি এমন কোনো কর্মে থাকে যে কর্মে বিশ্লেষণ করতে হয়, তাহলে সেই কর্মে তার চরম উন্নতি হবে, প্রমোশন বা যে কোনো কিছু তার ভালো কিছুই হবে। আর যদি নেগেটিভ হয়, অর্থাৎ তার মানসিকতা যদি নেগেটিভ থাকে, তার ভিতরে যে জ্ঞানের অভাব থাকে, তাহলে সে মনে করেন জীবনসঙ্গীকে বিশ্লেষণ করছে, বিশ্লেষণ করলে কি হবে, বিশ্লেষণ করলে তো সেই সম্পর্কই থাকবে না, নাকি থাকবে? একজন মানুষকে যদি আপনি প্রতিনিয়ত বিশ্লেষণ করতে থাকেন, সে কেমন, আমার লাভ হচ্ছে না লস হচ্ছে, সে কোথায় যায়, এই যে বিশ্লেষণ করা, সম্পর্ক থাকবে না, ডিভোর্স হয়ে যাবে, এরকম কিন্তু প্রবণতা রয়ে গেল। অর্থাৎ যাদের রবি আছে তারা কিন্তু একটু সাবধান হন। কন্যাতে তারা যদি বিশ্লেষণধর্মী মন ত্যাগ না করতে পারেন, তারা যদি ভক্তিমার্গ অর্জন না করতে পারেন, অর্থাৎ একজন মানুষকে বিশ্বাস করা, এই যে বিশ্বাস করা, এবং বিশ্বাস করা বলতে আমি বোঝাচ্ছি যে দেখেন, আর একজন আপনার সাথে কী আচরণ করলো সেটা বিষয় না, আপনি এমনভাবে এমনভাবে নিজেকে তৈরি করেন যাতে করে একজন মানুষ আপনাকে প্রশ্নবিদ্ধ না করতে পারে। প্রশ্নবিদ্ধ করলে সেটা নিজেকে অপমানই করা হয়ে যায়, এটা বুঝতে হবে। আমি শুধুমাত্র কন্যা নিয়ে কথা বলছি, অনেকেই ভাবছে যে শুধু কন্যা নিয়ে কথা বলছে, আর কোনোটা নিয়ে কথাই বলছে না। বিষয়টা সেরকম না, বিষয়টা হচ্ছে এটা একটা ব্যাপক আলোচনা, শনি নিয়ে ব্যাপকভাবে আলোচনা করতে হয়।
একটা নিয়ে বলছি আমি, তার মানে অন্যরা যে তাদেরটা বুঝতে পারছে না, বিষয়টা এরকম না। কন্যার বিপরীতেই সরাসরি শনি, সুতরাং কন্যার বিষয়টা আলোচনা করা খুব জরুরি, এই জন্য এটা নিয়ে বললাম। এবার বলবো মিন। মিন মিন খুব টেনশনে আছে যে এখানে শনি ঢুকছে, আমার কি না কি হবে, এটা নিয়ে বিশ্লেষণ করব। আর বাকিগুলো আমি সামনে বিশ্লেষণ করব। এখন আপনারা এটা শুনবেন এই জন্য যে আপনাদের রবি, চন্দ্র বা লগ্ন কোনোটা যদি মিনে অথবা কন্যায় থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটা খুব জরুরি হয়ে পড়েছে। তো দেখেন, মিনে যখন শনি থাকছে, মিনের অধিপতিকে, মিনের অধিপতি হচ্ছে বৃহস্পতি, এইখানে এসে বুধ নিঃস্ত হয়ে যায়। তার মানে বুধের যে বালক সুলভ আচরণ, সেটা কিন্তু এখানে কোনোভাবেই ধোপে টেকে না। মিনের ঘরে বুধের কোনো জায়গাই নেই, বুধ কোনো কিছুই করতে পারে না, এখানে ভালো ফল তো দিতেই পারে না। তার মানে এইখানে যদি শনি আসে, তাহলে শনি কেমন ফল দেবে? বুঝতে পেরেছেন আমার পয়েন্টটা? বুধ যদি এখানে ভালো ফল না দিতে পারে, মানে ইম্যাচিউর গ্রহ যদি ভালো ফল না দিতে পারে, তাহলে ম্যাচিউর গ্রহ ভালো ফল দিবে না? দিবে। এইটাই আপনার স্পষ্ট হয়ে গেলেন। তার মানে মিনে এসে শনি একটা ভালো ফল দেবে। এখন মিনে যদি কারোর রবি থেকে থাকে বা চন্দ্র থেকে থাকে বা লগ্ন থেকে থাকে, তারা কোন বিষয় দ্বারা প্রভাবিত হবে সবচেয়ে বেশি? যেহেতু মস্তিষ্কে বসেছে, মস্তিষ্ক দ্বারাই তো প্রভাবিত হবে। তার মানে মিনের ঘরে যার রবিচন্দ্র বা লগ্ন আছে, তারা জ্ঞান, বুদ্ধি, বিবেচনাবোধ, তার যে বিশ্লেষণ করার ক্ষমতা, এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে এবং তার স্বাস্থ্য কিন্তু দারুণভাবে প্রভাবিত হচ্ছে। এই সময়ে সে যদি মানে ভোগ বিলাসে লিপ্ত থাকার মতন চিন্তাও করে, তাহলে কিন্তু সমস্যা আছে। কারণ হচ্ছে এটা তো সেরকম পরিস্থিতিই না। সেখানে শনি বসে আছে, মানে হচ্ছে তার ভিতরে একাকিত্ব কাজ করবে, এটা করবে, একাকিত্ব আসবে বলতে আপনি সব আত্মীয় স্বজন অনেক কিছু আপনার সাথে আছে, এর মানে আপনার বেড়ে গেল, শক্তি বেড়ে গেল, বিষয়টা এরকম না। আপনি সবার ভিতরে থেকেও আপনি একা, আপনি অন্যের জন্য কাজ করেন, কিন্তু কোনো কিছু আশা করতে যাবেন না। আশা করলেই দেখবেন পরবর্তীতে সেখান থেকে কষ্ট পাচ্ছেন এবং আলটিমেটলি আবার একা। তো এটা আমি আপনাকে আগেই বলে দিলাম, আপনারা খেয়াল করে দেখবেন। শনিকে আসতে দেন, আর তো 2 দিন আছে, আসতে দেন শনিকে, দেখেন আস্তে আস্তে এরকম শুরু হবে। তো মীন এবং কন্যা আমার মনে হয় যে স্পষ্টভাবে বুঝে গেছে যে তাদের সাথে কি হতে যাচ্ছে। এখন মিনের কি অধিপতি? এটা মিনের জন্য শনি কোন ঘরের অধিপতি? একাদশ এবং দ্বাদশ, এই হচ্ছে অধিপতি। তাহলে এই একাদশপতি তাকে কি করায়? লাভ করায়, এবং দ্বাদশপতি তাকে কি করায়? ব্যয় করায়। তার মানে আয় ব্যয় সমান, মানে শনি মিনের জন্য আয় ব্যয় সমান করে। তা মিন তো আসলে মোক্ষের ঘর, কালপুরুষের মোক্ষের ঘর, সেখানে আয় ব্যয় সমান করাচ্ছে। তার মানে শনি যখন সেই আয় ব্যয় অর্থাৎ যোগ বিয়োগ করে আলটিমেটলি জিরো, সেই রকম একটা জিনিস যখন তার লগ্নে এসে বসছে, তার মানে কিন্তু মানে আয়ও করলো ব্যয়ও করলো, সব কিছু সমান হয়ে গেল। তার মানে আলটিমেটলি এই জায়গা থেকে একটা এক্সপিরিয়েন্স লাভ হচ্ছে। মানে আপনি আয় করলেন, আবার আপনি ব্যয়ও করে দিলেন, ওই টাকায় ব্যয় হয়ে গেল, তাহলে আপনি কিছুই লাভ করেননি, এরকমই তো মনে হচ্ছে। না, লাভ করেছেন আপনি। লাভ কি হয়েছে? এক্সপিরিয়েন্স লাভ হয়েছে, এইটাই। তার মানে মিনে যাদের শনি এসে বসছে, যে রবি থাকুক, চন্দ্র থাকুক, লগ্ন থাকুক, যাই থাকুক, আপনার এক্সপিরিয়েন্স লাভ এখান থেকে অবশ্যই হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন। এখন আমি যদি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, তুলা নিয়ে ধরেন কথা বললাম, তুলার কি হতে পারে? দেখেন তো, তুলার সাপেক্ষে শনি কেমন গ্রহ? তুলার সাপেক্ষে শনি কিন্তু চতুর্থ ও পঞ্চম পতি, অর্থাৎ মন মানসিকতা এবং পঞ্চম অর্থাৎ তার যে বুদ্ধি বিবেচনা, এইটার অধিপতি। এবং শনি এই তুলাতে এসে তুঙ্গি হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন শনির ক্ষমতাটা, তুলার জন্য শনি কতটা শক্তিশালী। কেন? কারণ হচ্ছে এই যে তুলাদণ্ড অর্থাৎ ন্যায়পরায়ণতার কারক, এই কারণে তুলাতে শনির শক্তিশালী একটা ভাব থাকে। এখন এই শনি চলে তো যাচ্ছে তুলার যে ঘর, তুলা লগ্নের কথা বলছি আমি, তুলার লগ্নের ঘর থেকে চলে যাচ্ছে ষষ্ঠ ঘরে। তো ষষ্ঠ ঘরে যখন শনি অবস্থান করবে, তাহলে এই শনি সেখানে কেমন ফল দেবে? এটা কিন্তু বিরাট একটা কঠিন প্রশ্ন হয়ে গেল তুলার জন্য। কারণ যেটা রাজযোগকারী গ্রহ, চতুর্থ আর পঞ্চমপতি, এটা রাজযোগকারী গ্রহ না? তো সে ষষ্ঠে গেলে কি করবে? সে ষষ্ঠ ঘর তো একটা নেগেটিভ ঘর, সংগ্রামের ঘর। তাহলে সেখানে তুলার জাতক জাতিকাদের জন্য একটা কঠিন পরিস্থিতি মনে হচ্ছে না তৈরি হয়েছে? হ্যাঁ, তার পঞ্চমপতি কিন্তু ষষ্ঠে গেল, পঞ্চমপতি ষষ্ঠে গেল এবং চতুর্থপতি ষষ্ঠে গেল। তার মানে তুলা লগ্নের জাতক জাতিকারা কিন্তু
তাদের জীবনের যে সুখ যেটা ছিল চতুর্থপতি ষষ্ঠে, এই সুখ থেকে তারা বঞ্চিত হবে, সুখ থেকে বঞ্চিত হবে। পঞ্চমপতি, তাদের সাথে যদি কারোর প্রেম থেকে থাকে তাহলে সেই প্রেমের সম্পর্কে ফাটল ধরবে। সে অবশ্যই তার যে জীবনসঙ্গী আছে তাকে যে ব্যক্তিকে সে খুব বেশি পছন্দ করে, সেটা তার মেয়েও হতে পারে। মানে প্রেমের সম্পর্ক যার সাথে, মানে শারীরিক না, প্রেমের সম্পর্ক, সেটা যে কেউ হতে পারে। তো এরকম ব্যক্তির সাথে তার সম্পর্ক যে আলটিমেটলি কেমন সেটা সে জানতে পারবে। তার মানে বোঝাই যাচ্ছে যে তুলা লগ্নের জাতক জাতিকাদের চতুর্থ এবং পঞ্চমপতি রাজ্যকারী শনি সে যখন মিনে যাচ্ছে ষষ্ঠে, সেখানে শনি তাকে তার মানসিকভাবে তাকে একা করে ফেলছে, তাকে জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করছে, এবং তার যে আত্মীয় আছে যাদেরকে সে খুব বেশি পছন্দ করে তাদের কাছ থেকে কিন্তু তার একটা দূরত্ব তৈরি করছে এবং মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে। তার মানে তুলার জাতক জাতিকাদের জন্য এই পরিস্থিতিটা কিন্তু একটু মানে আমি ভয়াবহ এটাকে বলবো না, এটা বলবো যে এটা তার জন্য ইতিবাচক পরিস্থিতি। কারণ আমরা যে মানুষের জন্য পরিশ্রম করি, যাদের জন্য আমরা জীবন বাঁচি, সেই মানুষকে আমাদের জীবদ্দশায় আমরা যদি চিনতে পারি, জানতে পারি, সেটা খারাপ কি, তাই না? সেটা তো খারাপ না। তো এই হচ্ছে তুলার জন্য। আমি আজকে ভিডিও বড় হয়ে যাচ্ছে, আপনারা পরবর্তী পর্বের জন্য যারা বাকিটুকু শুনতে পারেননি অপেক্ষা করুন, পরবর্তী পর্বেতে আমি শুনি নিয়ে আরও আলোচনা করব। আপনারা কোনটার বিষয়ে শুনতে চান এই বিষয়ে অবশ্যই জানাবেন। আমি তুলা লগ্ন নিয়ে কথা বলেছি। তুলাতে যদি কারো চন্দ্র থেকে থাকে বা রবি থেকে থাকে, রবি থাকলে তো তুলাতে রবি থাকলে তো রবি এমনিই দুর্বল হয়ে যায় সেখানে, তাই না? রবি সেখানে এমনিই দুর্বল। তার মানে ওই ক্ষেত্রে যাদের তুলাতে রবি আছে, ওই ক্ষেত্রে শনি কিন্তু তাকে খুব বেশি ভালো ফল দিতে পারছে না, একটু সমস্যা হয়ে যাচ্ছে। কারণ রবি আত্মার কারক, সে যখন ওখানে এসে নিঃস্ব হয়ে যায় তখন তাকে একটু প্রবলেমে পড়তেই হয়। আর ওখানে এসে যদি চন্দ্র বসে তাহলে তার মন মাইন্ডের ভিতরে একটু অস্থিরতা সবসময়ই থাকে, সৃষ্টিশীলতা বেশি থাকে, চঞ্চল ভাব থাকে। তো সেই ক্ষেত্রে শনি কিন্তু ষষ্ঠে এসে তাকে আরও জ্বালা যন্ত্রণা সৃষ্টি করে। একমাত্র এই যদি তুলা লগ্ন হয় তাহলে সে খুব বেশি ডেভেলপ করতে পারে, কিন্তু এখানে রবিচন্দ্র যায় এসে বসুক তুলাতে, সেটা কিন্তু মিনের শনি সেই বিষয়টাকে কিন্তু খুব ভালোভাবে নেয় না এবং ভালোভাবে ফলও কিন্তু এভাবে দিতে পারে না। ইতিবাচকের থেকে নেতিবাচক ফলই তাকে বেশি দেয়। সামনে আমাকে এটা নিয়ে আরও কথা বলতে হবে। আপনারা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে তো অবশ্যই কমেন্ট করবেন যে কোন বিষয় নিয়ে, কোন রাশি বা লগ্ন নিয়ে আমি সামনের পর্বে কথা বলবো, সেটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি সেটা নিয়ে আগেই কথা বলে নেব। আমি আজকে কন্যা নিয়ে, মীন নিয়ে এবং তুলা নিয়ে কথা বলেছি, সামনে আরও অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো, সেটা আপনাদের কমেন্টের উপর নির্ভর করছে যে আমি কাদেরটা নিয়ে আগে কথা বলবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।